সামনে ওই যে গাড়িটা যাচ্ছে ওই গাড়িটাকে ফলো করো। চলো চলো তাড়াতাড়ি করো, চলো। চলো 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 চলো। এ তো একেবারে নার্সিংহোমের কাছে চলে এলো। আর 10 মিনিট গেলে তো নার্সিংহোম। মাই গড, এখন কি হবে? আজকের মধ্যে কাজটা না করতে পারলে তো রোহিণী আমার আস্ত রাখবে না। এই তো গাড়িটা থামলো, তাহলে নিশ্চয়ই রোহিণীর ফাঁদে পা দিয়েছে। দেখি একটু ওয়েট করে নিই, তারপরে এগোবো। হ্যাঁ শবনম বলো। কোথায় তুমি পৌঁছে গেছো? না, আর 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আসলে বেরোতেই দেরি হয়ে গেছে। ঠিক আছে, কার সাথে আসছো তুমি? কার সাথে আসবো আবার, একাই আসছি। তুমি একা আসছো মানে? এই শরীর নিয়ে তুমি একা একা আসছো? তোমরা না বড্ড বেশি প্যানিক করো জানো তো। আরে আমি ঠিক আছি একদম। সেটা না তুমি ইচ্ছে করে করলে। ইচ্ছে করে করলাম মানে? দেখো, গিল ট্রিপ দেওয়ার জন্য আমি বলেছি দেবদীপ তোমাদের বাড়িতে যাবে না। আমি তাই তোমাকে বলেছি তুমি নার্সিং হোমে এসো। তোমাকে আমার আর কিচ্ছু বলার নেই, সিরিয়াসলি। আরে বাবা, আমি অত কিছু ভেবে করিনি, ট্রাস্ট মি। বাবা বাড়িতে নেই, আর বৌদি ভাইয়ের প্রচুর কাজ আছে, বৌদি ভাই ব্যস্ত। আর বাকি যারা আছে তাদেরকে নিয়ে আসলে অনেক অশান্তি হতো। সেই অশান্তিগুলো এড়ানোর জন্যই তো একা আসছি নার্সিংহোমে। এবার সেখানেও যদি তাদেরকে নিয়ে আসি তাহলে এনিওয়েজ। আর আরেকটা কথা কি জানো তো শবনম, অনেকদিন ড্রাইভ করা হয়নি, অনেকদিন বাড়ি থেকে বেরোয়নি, ড্রাইভ করিনি। তাই ভাবলাম যে এই সূত্রে আমার ড্রাইভিংটাও হয়ে যাবে, তাই একা আসছি। আমি না বুঝতে পারছি না যশ, তুমি এই শরীর নিয়ে একা একা ড্রাইভ করছো। আরে দরকার হলে আমি আর দেবদীপ যেতাম। এতদিন ওই বাড়ি থেকে অপমানিত হয়েছি, দরকার হলে আবার অপমান করতো, ওরা কি হতো তাতে? না শবনম, আর নয়। আমার জন্য তোমরা অনেক করেছো শবনম, অনেক। আমি অলরেডি, আমার উপর অলরেডি তোমাদের অনেক ঋণ আছে শবনম। আমি আর এই ঋণের বোঝা বাড়াতে চাই না। এই যশ, তুমি ড্রাইভ করতে করতে কথা বলছো না তো? না না, একদমই নয়। আমি গাড়ি সাইড করে নিয়েছি, আমি রাস্তার ধারে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি। যশ, একদম মিথ্যে কথা বলবে না। আমি কিন্তু তোমাকে চিনি। শবনম, এই পৃথিবীতে আমাকে তোমার থেকে ভালো করে কেউ কোনোদিনও চিনতে পারেনি, আর চিনতে পারবেও না। তুমি যত দূরেই থাকো না কেন, যার সাথেই থাকো না কেন, আমার প্রতিটা নিঃশ্বাসের খবর তোমার কাছে থাকে। আমার মতন হতভাগ্য মানুষ আর কে আছে বলো? কেউ নেই, যে নিজের ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েও হারিয়েছে। এই জন্য তোমার একা বেরোনো উচিত হয়নি। জল আছে সঙ্গে? যশ, জল খাও না একটু। হ্যাঁ হ্যাঁ, টেনশন করো না তুমি। এক সেকেন্ড। ইস, ওষুধটাই তো খেতে ভুলে গেছি।
যশ, যশ, হ্যাঁ বলো। ঠিক আছো তুমি? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। কি যে তুমি করো না। যাই হোক, সাবধানে এসো। আমি পৌঁছে গেছি দেবদ্বীপের এখানে, আর ফেরার সময় আমরা কিন্তু তোমায় ড্রপ করে দেবো। তুমি কিন্তু অযথা। যশ, আমি রাখছি, সামনাসামনি কথা হবে। সাবধানে এসো। এ কি, এ তো আবার চলতে শুরু করলো। স্যার গাড়িটা তো। আরে হ্যাঁ, চলো তুমি গাড়িটাকে ফলো করো। বাংলা ভাষা কি বোঝো না? চলো, হারিয়া। কি হলো? শরীরটা এরকম খারাপ লাগছে কেন হঠাৎ করে? এত টায়ার্ড লাগছে কেন আমার হঠাৎ? চোখটা বুজে আসছে আমার। গাড়িটা একটু থামাতে হবে, চোখে মুখে জল দিতে হবে আমাকে। আমার সত্যি ড্রাইভ করা উচিত হয়নি। কেন শুধু শুধু ড্রাইভ করতে গেলাম? আমার আমার শরীরটা সত্যি খারাপ লাগছে। আমি গাড়িটা কোথাও থামাই। ও, তুমি এসেছো? কতক্ষণ এলে? এই তো 45 মিনিটস হলো। যশ আসেনি? না, ওর বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়েছে। তুমি ফোন করেছিলে? হ্যাঁ, মানে ও কত দূর সেটা জানার জন্য। যশকে আমি বললাম যে একটু দেরি করে আসার জন্য, মানে আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছিল। দেবদীপ, তুমি জানো যশ একা ড্রাইভ করে আসছে। হোয়াট? মানে ও এই শরীর নিয়ে? হ্যাঁ, আমাকে বললো যে ওর বাবা নেই, আর বাকি যারা আছে তাদেরকে অ্যাভয়েড করার জন্যই তো আমরা ওকে এখানে ডেকেছি, তাই ও একাই আসছে। আমি এই কারণেই বলেছিলাম যে চলো ওর বাড়িতে যাই। এমনি দেখো ওর শরীরের এই অবস্থা, তার উপর ওর বাড়ির এই পরিস্থিতি। আমি কি করে বুঝবো বলো তো? দোল উৎসবে ওর বাড়ির লোক ওকে নিয়ে আসতে পারে, কিন্তু নার্সিং হোমে যে ওর বাড়ির লোক ওর সাথে আসবে না সেটা তো আমি বুঝতে পারিনি। সে তো বাবা নিয়ে গেছিল, আর উনি তো বাড়িতে নেই বললেন। তাহলে তোমার কথাটা যশের সাথে সাথে ওর বাবাকেও বলাটা উচিত ছিল। মানে তখন তোমার জিজ্ঞেস করা উচিত ছিল যে উনি নিয়ে আসতে পারবেন কিনা। দেখো দেবদীপ, তুমি আমার জন্য বারবার অপমানিত হও সেটা আমি চাই না। তোমাকে আমি আমার থেকে আলাদা মনে করি না অপরাজিতা, কিন্তু তুমি কিন্তু আমাকে নিজের মনে করো না। এসব তুমি কি বলছো দেবদীপ? আমি কি কিছু ভুল বললাম? তুমি যে আমার কতটা আপন সে শুধু আমিই জানি।
তুমি আমাকে খুব ভালোবেসেছো, আমাকে আমার মতো করে ভালোবেসেছো। কোনোদিনও আমার ওপর কিছু চাপিয়ে দাওনি, দু হাত ভরে শুধু দিয়েছো। তাই তোমার সম্মান যাতে বজায় থাকে সেটা দেখা কিন্তু আমার কর্তব্য। আমি তোমাকে কিছুই দিতে পারিনি অপরাজিতা। যা করেছি নিজের স্বার্থের জন্য করেছি। তুমি সারা জীবন শুধু অন্যের জন্য করেই গেছো। আমি আর তোমার জন্য কতটুকুই বা করলাম? এই কথাগুলো বলে আমাকে লজ্জা দিও না দীপদীপ। লজ্জা পাওয়ার মতো কোনো কথা আমি বলিনি অপরাজিতা। দীপদীপ, আজ তুমি যশের জন্য যা করেছো না, যশের আপনজনরাও কিন্তু তা করেনি যশের জন্য। তুমি সব জানো যে যশের সাথে অতীতে আমার কি সম্পর্ক ছিল। সব জানার পরেও তুমি সব সময় যশের পাশে থেকেছো, যশের জন্য এত করেছো। তুমি যশকে নিয়ে, হ্যাঁ আমি জানি যশ হয়তো আমাদের মধ্যে বেশি দিন নেই, কিন্তু চেষ্টা করেছি আমরা। তুমি যশের ট্রিটমেন্টে কোনো কাপড় করনি, যতটা পেরেছো করেছো। এরপরেও যদি যশ আমাদের মধ্যে না থাকে, আমাদের কিছু করার নেই। কিচ্ছু হবে না যশের, কিচ্ছু হবে না। প্লিজ তুমি একদম নেগেটিভ ভাববে না। আমিও কিন্তু একজন ডাক্তার দীপদীপ, আমি জানি। দেখো যশ যে বাড়িতে আছে সেখানে মৌহা দিয়া যশের বাবা ছাড়া যশকে সেভাবে কেউ বোঝেই না। যে যার কথা ভাবে, যে যার স্বার্থের কথা ভাবে। যশের এই রোগটা সবার কাছে সেকেন্ডারি। সবাই শুধু নিজের ইগো নিয়েই বসে আছে। রোহিণীদির কথাটাও মেনে নিলাম, রোহিণীদি বাইরের মেয়ে, কিন্তু পরাগদা, যশের মা, ওরা তো যশের নিজের। ওরা কি করে এটা করছে? শুধুমাত্র আমাকে ছোট দেখানোর জন্য, আমাকে নিচু দেখানোর জন্য ওরা এতটা ইগো নিয়ে বসে আছে। আমরা জানি যশ আর আমাদের মধ্যে বেশি দিন নেই, এই অবস্থাতে ওরা এতটা ইগো শো করছে। আজও যশের থেকে ওদের কাছে ইগোটা প্রাধান্য পাচ্ছে। দেখো, বেশিরভাগ মানুষই তো ভালোবাসার মানেটা জানে না অপরাজিতা। দেখো, সম্পর্ক থেকে প্রথমেই ইগোটা মাঝখানে চলে আসে। তোমাকে যে প্রকৃতভাবে ভালোবাসবে তার প্রথমেই বোঝা উচিত তোমার না বলা কথাগুলো বুঝে ফেলা উচিত। আর এই ভালোবাসার পাঠ আমরা প্রত্যেকেই ছোটবেলাতেই পেয়ে যাই। যখন আমরা ছোটবেলায় আমরা যখন কাঁদি, তখন আমাদের মারা ঠিক বুঝে ফেলেন যে আমার খিদে পেয়েছে না আমার ঘুম পেয়েছে। এটাই তো ভালোবাসা অপরাজিতা, এটাই তো টান। সবাই কেন তোমার মতো করে ভাবে না দেবদীপ? দেখো, এটাই তো খুব স্বাভাবিক ভাবনা। হয়তো তোমার মধ্যেও এই উপলব্ধিটা আছে, হয়তো তার ব্যাখ্যাটা আলাদা, কিন্তু ভাবনাটা সমান। আমাকে তুমি তোমার নিজের সাথে তুলনা করো না দেবদীপ। আমি স্বার্থপর। তাই নাকি? অবশ্যই। নতুন বিয়ে হয়েছে আমাদের। বিয়ের পর দুটো মানুষের কত স্বপ্ন থাকে, কত প্ল্যান থাকে। আমাদের তো কিছুই হলো না। আমিও যশকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু বিশ্বাস করো যশের এরকম একটা অসুখ ধরা পড়লো বলে তাই এত এক্সপ্লেনেশনের কোনো দরকার নেই অপরাজিতা। আমাদের তো দিন ফুরিয়ে যাচ্ছে না, তাই না? যশ অসুস্থ এখন, যশ সুস্থ হয়ে উঠুক, তখন আমাদের কাছে অনেক সময় থাকবে এসব করার।
অনেক কিছু করার। দেখো, আমরা তো ডাক্তার অপরাজিতা, তাই না? আমাদের তো মেডিকেলের প্রথম জিনিসই প্র্যাকটিস করার আগে আমাদের ওথ নিতে হয় যে নিজের আগে, সব কিছুর আগে আমাদের পেশেন্টের স্বার্থটাকে দেখতে হবে, পেশেন্টকে সারিয়ে তুলতে হবে। আর যশ, যশ তো শুধু আমাদের পেশেন্ট নয়, বা তোমার পেশেন্ট নয়, বা আমার পেশেন্ট নয়। যশকে তুমি ভালোবাসো, আর তোমার সেই ভালোবাসাকে সম্মান জানানো, সেটা আমার কর্তব্য। দীপ, যশকে আমি ভালোবাসি না আসলে। এতে তো ভুল কিছু নেই অপরাজিতা। দেখো, আমরা তো মানুষ, যন্ত্র তো নই যে নিজেদের ফিলিংসগুলো ইচ্ছে মতো সুইচ অন বা সুইচ অফ করে দেবো, তাই না? আমরা যখন কাউকে ভালোবাসি তখন সেই মানুষটাকে, তার সাথে সম্পর্ক থাকুক বা নাই থাকুক, মনের কোনো একটা কোণায় তার জায়গা করে দিই। মনের কোনো একটা কোণায় সেই ভালোবাসাটা থাকে। হতে পারে যে পরবর্তী সময়ে কোনো একটা অন্য সম্পর্ক এসে সেই সম্পর্কটাকে আড়াল করে দিল, কিন্তু সেই সম্পর্কটাকে কি মুছে ফেলতে পারে? সেই সম্পর্কটাকে কিছুতেই মুছে ফেলা যায় না। আর এই সত্যিটাকে স্বীকার করতে তুমি কখনো লজ্জা পেও না। আর তুমি স্বীকার করো আর না করো, সত্যিটাকে কিন্তু কখনো আড়াল করা যায় না। আমি জানি তুমি হয়তো বিশ্বাস করবে না, তবুও তোমায় বলছি, আমি আমার অতীত ভুলে তোমার সাথে নতুন করে সবকিছু শুরু করতে চাই দেবদীপ। অতীত ভুললে যে নিজের অস্তিত্বটাকে ভুলে যেতে হয় অপরাজিতা। তাই কখনো নিজের অতীতকে ভোলার চেষ্টা করো না। কিন্তু তোমার মতো মানুষকে আমি কষ্ট দিতে চাই না দেবদীপ। তুমি আমাকে কখনোই কষ্ট দাওনি, কোনো কষ্ট দাওনি অপরাজিতা। শুধু শুধু তুমি এই অপরাধ বোধে ভুগো না। আমি তোমার ভালোবাসাকে ফিল করতে পারি, অনেস্টলি আমি তোমার ভালোবাসাকে ফিল করি। আমি তোমাকে খোলা আকাশ দিতে চাই অপরাজিতা, যে আকাশে তুমি পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াবে নিজের ইচ্ছে মতো। সেই আকাশে উঠতে উঠতে তুমি যখন ক্লান্ত হয়ে আবার আমার কাছে ফিরবে, আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সব ক্লান্তি মুছে দেব, মুছে দিয়ে তোমাকে আবার সেই আকাশে ওড়ার জন্য প্রস্তুত করে দেবো অপরাজিতা। তোমাকে অনেক বড় ডাক্তার হতে হবে অপরাজিতা, অনেক বড় ডাক্তার। আর তুমি পারবে, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, আমি জানি তোমার মধ্যে সেই ক্ষমতা আছে। বড় ডাক্তার হয়ে তুমি মানুষের পাশে দাঁড়াবে, মানুষের সেবা করবে, পেশেন্টদের সুস্থ করে তুলবে। আমরা দুজনে মিলে একটা নার্সিং হোম খুলব, যেখানে আমরা বিনা পয়সায় গরিব মানুষের সেবা করব, গরিব মানুষকে সুস্থ করে তুলব, তাদেরকে ট্রিটমেন্ট দেব। সামনে খুব কঠিন দিন আসছে অপরাজিতা। কেন? আমাকে বাইরে আমার হাসপাতাল থেকে ডেকেছিল। একটা ভাইরাস চীনের একটা কোনো জায়গা থেকে ছড়াচ্ছে, সেটা যে কোনো মুহূর্তে সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। কি বলছো? কি ভাইরাস? করোনা ভাইরাস, একদম নতুন ধরনের একটা ভাইরাস। আর এই ভাইরাসের কোনো ট্রিটমেন্ট নেই এখন অবধি, কোনো ভ্যাকসিন, কোনো ওষুধ তৈরি হয়নি। কি বলছো দেবদীপ? তাহলে তার ট্রিটমেন্ট কি করে হচ্ছে? আর এই রোগের উপসর্গ কি? উপসর্গ হচ্ছে কি সাধারণ জ্বর, সেটা দিয়ে শুরু হচ্ছে, আর সেটা থেকে মানুষ মারা যাচ্ছে। কি বলছো? এই রোগ ছড়ায় কি করে? এই রোগটা ছড়ায় মানে, ধরো কারোর মধ্যে এই রোগটা এসেছে, এই ভাইরাসটা এসেছে, এবার সে যখন হাঁচবে বা কাশবে, তার মুখের বা জোরে কথা বলবে, সে তখন তার মুখের ভেতর থেকে, বা আমাদের নর্মালি যেটা হয়ে থাকে, লালা রস বেরোয়, ঠিক আছে? সেই ড্রপলেট ছোট্ট ছোট, যেটা চোখে দেখা যায় না খালি চোখে, সেটা বাতাসে ওড়ে এবং নানান কিছুর মধ্যে গিয়ে সেটেল করে, বসে। সেই জায়গায় যদি কেউ খালি হাতে ধরে, সেই হাত দিয়ে নিজের নাকে মুখে চোখে হাত দেয়, সেইভাবে সেটা নিজের মানে সেই অন্য লোকের শরীরে প্রবেশ করে, সেইখান থেকেই ভাইরাসটা আস্তে আস্তে ছড়ায়, যার মধ্যে প্রবেশ করবে সেই ছোঁয়ার থেকে, টাচ থেকে। তাই এই রোগের প্রিকশন,
মানে এই রোগকে ঠেকানোর প্রথম এবং প্রাথমিক উপায় হলো গিয়ে বারবার সাবান দিয়ে হাত ধোয়া, হাত স্যানিটাইজ করা, হ্যান্ড হাইজিন যেটা আমরা বলি, সেই হাতকে পরিষ্কার রাখা, যাতে সেই হাত থেকে সেই ভাইরাস কোনোভাবে আমাদের নাক মুখের মাধ্যমে শরীরে প্রবেশ না করে। সেই জন্য আমরা সাবান দিয়ে বারবার করে ভালো করে হাত ধুই 20 সেকেন্ড ধরে, এবং স্যানিটাইজ করি, হাতকে পরিষ্কার রাখি, মুখে মাস্ক পরি। এইগুলো হলে কি অতি প্রাথমিকভাবে আমরা এটাকে আটকাতে পারি। বারবার সাবান দিয়ে এই জন্য হাত ধুতে বলা হচ্ছে, কারণ এই ভাইরাসটা কোনো খাড়ের সংস্পর্শে এলে নির্মূল হয়ে যায়, সে এফেক্টিভ থাকে না, সেই জন্য সাবান দিয়ে হাত ধোয়ার কথা বলা হচ্ছে। কিন্তু আমরা কি করে বুঝবো, মানে আমরা তো বুঝতেই পারবো না কার সাধারণ জ্বর আর কার এই ভাইরাসের জ্বর, করোনায় জ্বর।